এক এবং দুই, 2 নম্বর 100%, 1 নম্বর বিবিআই। দুইটি আলোচনা করে দেব, আর অঙ্ক না করলেও হবে, বাকিগুলো প্রশ্ন পরীক্ষা আসে না। এই দুটো 2 100%, 1 বিবিআই। দুটো সূত্র ব্যবহার করলেই হবে। আমি সূত্র দুইটা আগে লিখতেছি, তারপরে সবাই সমীকরণ লেখো। এইরকম একটা উপাদ্য করেছিলাম, এটাও 100% এই চ্যাপ্টারেই ছিল। অয়েলারের গতির সমীকরণ ভেক্টর আকারে। গ্রেডিয়েন্ট অফ পি, এইখানে এটা লেখা ভুল হয়েছে না আমার, 1/ρ নেবলা পি, কারেকশন করো। dq/dt = f minus 1/ρ নেবলা। এদের পরিচয়টা একটু জানা দরকার। এইটা হলো বেগ, এইটা হলো বাহ্যিক বল, এইটা হলো ঘনত্ব, এটা হলো চাপ। কিউর পরিচয়টা একটু জানা দরকার। UI VJ প্লাস WK। এফ এর পরিচয়টা দরকার। এই R2 পরিচয় দরকার, UVW পরিচয় দরকার। বলো এই তিনটে পরিচয়। কিউ কি? বেগের অংশক। ক্যাপিটাল XYZ এর পরিচয় দরকার। হ্যাঁ, x অক্ষ বরাবর বাহ্যিক বলের অংশক, বাহ্যিক বলের অংশক। আর যদি বাহ্যিক বল অনুপস্থিত থাকে তাহলে অয়েলারের সমীকরণটা এইরকম হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই বাহ্যিক বলটা শূন্য ধরে কাজ করে। যদি বাহ্যিক বল না থাকে, বাহ্যিক বল না থাকা মানে কি হয়ে যাবে, তখন অয়েলারের সমীকরণ এই রূপ লাভ করবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা সমীকরণ দরকার আমাদের এই দুটো অঙ্ক করতে, সেটা হলো এইরকম কোনো সমীকরণ কোনোদিন কোথাও পাইছিলাম কিনা? খাতা পাতা খুঁজলে পাওয়া যাবে? দেখো তো খাতা পাতা খুঁজে কোনো এক জায়গায় কোনো একদিন কোনো একটা উপাদ্য পড়ার সময় এরকম একটা লাইন পেয়েছিলাম। সেই উপাদ্যটা কোন জায়গা আছে, কোন চ্যাপ্টারের নাম কিছে
প্রথম চ্যাপ্টারে অবিচ্ছেদ্য সমীকরণ পড়ার সময় দেখো তো এই লাইনটা আছে, খাতায় আছে। অসংনম্য না, সংনম্য প্রবাহের জন্য। অসংনম্য হলে তো ওই আরো দুর্বল হয়ে যাবে, তখন সমীকরণ অন্যরূপ হয়ে যাবে। দেখো তো উপপাদ্য পড়ার সময় কোনো একটা লাইন এরকম পাইছিলে কিনা, খাতা পাতা খুঁজলে তোমাকে পাওয়া যাবে কিনা। অবিচ্ছেদ্য সমীকরণ যেদিন পড়াইছিলাম উপপাদ্যটা, আর কেউ পায় নাই, তুমি একা পাইলে কেমনে? কই ওইটা কই, ওটা কলে কোন দেখো, হ্যাঁ ওইটা দেখতে আর পরের লাইন দেখতে পারো না, ওই যে ওই লাইনটাই আছে কিন্তু যে জায়গায় আছে তার উপরে বলে এই খুবই পাশাতে পড়াবো কেমনে, এই উপাধ্য পড়া লেখাইলাম, প্রমাণ আছে, খাতায় লেখা আছে, খুঁজে পাইতেছি না। মাথায় থাকার দরকার নাই, খাতায় লেখা আছে, তাই লেখা দেখেই তো চিনতে পারতেছো না যে এইটা কোন জায়গায় লেখা। ঠিক আছে, কত বুদ্ধি জ্ঞান আমাদের, খাতায় লেখা আছে, হুবহু এইভাবে লেখা আছে, এই টার্মটা এই জায়গায় আছে মনে হয়। আমি যে খাতায় দেখলাম যে এইটা আছে শেষে। আচ্ছা, তাহলে এই সমীকরণটার নাম হলো অবিচ্ছিন্নতার সমীকরণ। অবিচ্ছিন্নতার সমীকরণ কত ডাইমেনশন এই ঘটনাটাকে বলতে পারবা? এই সমীকরণটা কত ডাইমেনশনে? হ্যাঁ, এইটা হলো 3D, 3 ডাইমেনশন। এই যে এক্স, ওয়াই আর জেড আছে। যদি আমরা এই সমীকরণটাকে 1 ডাইমেনশনে রূপান্তর করতে চাই, 1 ডাইমেনশন, তাহলে কতটুকু হবে, কি হবে? 1 ডাইমেনশনে যদি করতে চাই তাহলে এইটুকু থাকবে না। তাহলে এইবারে আসল ঘটে এই দুইটা অঙ্ক করতে যা লাগবে সেটা লিখতেছি, ডেল বাই ডেল এক্স রো ইউ ইকুয়াল টু 0, একমাত্রায় অবিচ্ছিন্নতার সমীকরণ। এই সমীকরণ সরাসরি লিখলে জানি বুঝতে পারি যে এইটা থেকে এইটুকু আসছে। 1 ডাইমেনশন হইলে ওয়াই আর জেড এর টার্মটা থাকবে না। তাহলে এই বোর্ডে যা লেখা আছে এইটুকুর দিয়ে আমরা কি করব? এই অঙ্ক করবো এই সূত্র দিয়ে। এই সমীকরণটাকে 1 ডাইমেনশনে রূপান্তর করলে যা হয় এইটা লাগবে আমাদের। তাই এটা 1 ডাইমেনশনে রূপান্তর করলে কি হবে বলো? 1 ডাইমেনশনেতে রূপান্তর করি, কিউটা হয়ে যাবে ইউআই, আর এফ হয়ে যাবে এক্সআই। আর এফ যদি না থাকে তাই এটার কোনো অস্তিত্ব থাকবে না। আর এইটা কি হয়ে যাবে? এই যে গ্রেডিয়েন্ট অফ পি, এটা কি বলো? ডেল পি বাই ডেল এক্স আই যোগ ডেল পি বাই ডেল ওয়াই জে যোগ ডেল পি বাই ডেল জেড কে। এইটা হয়ে যাবে এইটুকু না? এরপরে তাহলে আমাদের এইটা হয়ে যাবে, দেখো, ডি ইউ বাই ডিটি ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল এক্স। দেখো দেখি এই বিষয়টা বুঝে আসে কিনা। সব জায়গা থেকে আই বাদ যাচ্ছে, কারণ এইটা বসাই দিলে এইটা একটা আই আছে এখানে, এইটা একটা কি আছে? আই আছে। এইটাই কি আছে? আই আছে। সব আই বাদ দিয়ে দিলে
এইটা হলো ওয়ান ডাইমেনশনে অয়েলারের গতি সমীকরণ। এক মাত্রায় অয়েলারের গতি সমীকরণ। এই বিষয়গুলো ওইখানে সরাসরি ব্যবহার করেছে, কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। এই সূত্রটা তুমি সারা বই তন্ন তন্ন করে খুঁজলেও তো সূত্র পাবা না কোথাও, কারণ আমাদের আলোচিত সূত্রের মধ্য থেকে অন ডাইমেনশনের কারণে সেই সূত্রগুলো এই রূপ চলে আসছে। এখন আমরা তাহলে অঙ্কে চলে যেতে, আর কিছু বোঝানোর নাই, এখন আমরা সমাধান করি। নাম্বার 1, একটি সরু সোজা ও সমরূপ, এই শব্দ তিনটার ভিতরে একটা আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন করে রাখো। নল গ্যাস দ্বারা পূর্ণ এবং উহার বরাবরে একটি স্পন্দন অতিবাহিত করায়। মূলবিন্দু হতে x দূরত্বে t সময়কালে যে ঘনত্ব সৃষ্টি হয় উহার পরিমাণ rho naught phi of Vt minus h এবং মূলবিন্দুতে বেগ u naught প্রমাণ করো যে বেগ u হবে ইউর আবার ব্র্যাকেটে পরিচয় দিছে মূল বিন্দু হতে x দূরত্বে t সময়কালে হবে v প্লাস
u naught minus b phi of vt divided by phi of vt minus x. এই শব্দ তিনটার মিনিং তোমরা বুঝো? সরু, সোজা এবং সমরূপ। সরু মানে চিকন, হ্যাঁ হইল। সোজা মানে স্ট্রেট, হ্যাঁ হইল, ঠিক আছে। সোজা একরকম কি মানে চেহারা, একই রকম হলো সব জায়গায় তার ব্যাসার্ধ, প্রস্থের ব্যাসার্ধ, পুরুত্ব সব সমান, এরকম সমরূপ। এটা কি মোটা চিকন এইরকম না, সব জায়গায় তার গঠন একই রকম, এটার নাম সম। এই হিসাবে এই কলমটার কথা চিন্তা করো। এরকম একটা নলের কথা বলছে, নল, যেটার তিনটে বৈশিষ্ট্য। সরু, কেমন সরু? আগে এই সরুর অর্থ বোঝা লাগবে। সরু বলতে মনে করো আমাদের একটা চুল যে রকমের, তার চাইতেও মনে করো 1,00,000 ভাগে 1 ভাগ এরকমভাবে চিকন। মানে সরু বলতে এইটা আমাদের শুধু দৈর্ঘ্য আছে বিবেচনা করতে হবে, প্রস্থ এবং পুরুত্বের তুলনায় দৈর্ঘ্য বেশি, এইটার নাম হলো সরু। এর অর্থ বিষয়টা আমাদের ওয়ান ডাইমেনশনে কাজ করতে হবে। এই যে সরু বলছে না, এই জন্য আমাদের শুধু ওই যে সূত্রগুলো দেখাইছে ওয়ান ডাইমেনশনে, কারণ এই দুইটা প্রশ্নেই এই শব্দটা আছে। সরু বলতে এটা এত চিকন যেটাকে শুধু দৈর্ঘ্য আছে বোঝানোর মতো ওয়ান ডাইমেনশনে কাজটা করতে হবে। ক্লিয়ার? এই শব্দের জন্য আমাদের এইটা দিয়েই শুধু বোঝানো হচ্ছে যে কাজটা কোথায়, ওয়ান ডাইমেনশন। এটা ছবি এঁকে দেবো, ছবি যদিও বইয়ে কোনো ছবি নেই, দুইটা প্রশ্নেই ছবি দেখলে একে কাজকর্ম প্রশ্ন উত্তর সব সহজ হয়ে যাবে। রেখাটা মনে হয় সোজা হয় নাই, তোমরা একদম যত সোজা করতে সোজা করে আঁকবো একবারে। শুধু একটা ডাইমেনশনে একটা অক্ষ নিয়েই কাজ করতে হবে। ওই যে সরু এই জন্য কোনো ওয়াই অক্ষ কোনো জেড অক্ষ থাকবে না। মূলবিন্দু হলো এইটা আর এক্স অক্ষ। এই বরাবর একটা নল আছে, নলটার তিনটা বৈশিষ্ট্য। কয়টা? তিনটা। নলটা হলো সরু, সোজা আর সমরূপ। এইরকম একটা নলের কথা বলা হয়েছে, যার ভিতরটা কিন্তু ফাঁপা, পানির পাইপ যেরকম এরকম। ক্লিয়ার? এই নলটা ভিতর গ্যাস দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। যে কোনো গ্যাস, বায়ু হতে পারে, যে কোনো, এইটা গ্যাস দ্বারা পরিপূর্ণ। প্রথম সেন্টেন্সের দিকে খেয়াল করো, কি দ্বারা পরিপূর্ণ? গ্যাস দ্বারা পরিপূর্ণ। নলটার এক মাথা মূলবিন্দুতে রাখছি, এক খবর রাখেছি। ঠিক আছে? আচ্ছা,
এখন এই নল বরাবর একটা স্পন্দন, একটা পালস বা একটা তরঙ্গ সৃষ্টি করা হয়েছে। স্পন্দন মনে করি এখান থেকে একটা শব্দ তরঙ্গ তৈরি করা হয়েছে, বা কেউ একজন মুখের সামনে নিয়ে এই নলটার মুখে কথা বলতেছে, একটা তরঙ্গ সৃষ্টি করা হয়েছে এক প্রান্ত থেকে, এটার নাম হলো স্পন্দন। এইখানে তরঙ্গ সৃষ্টি এই নলের ভিতর থেকে এই তরঙ্গ অতিবাহিত হবে, ধরো শব্দ তরঙ্গ। এই নলটা যদি বায়ুশূন্য থাকে আর আমি যদি এই মাথা থেকে কথা বলি আর একজন তো আরেক প্রান্ত থাকে, কিচ্ছু শুনবে না, কারণ পালস হইতে অতিবাহিত হয় এই মাধ্যম লাগে। এই মাধ্যমটা গ্যাসীয় মাধ্যম। আমাদের এই যে আমাদের স্পেসটা বায়ু দ্বারা পরিপূর্ণ না, এটা তো একবার অন্য গ্যাসের মিশ্রণ না, এর অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে। বায়ু হলো একটা মিশ্র পদার্থ, বায়বীয় পদার্থ, এর মধ্যে অনেকগুলো গ্যাসের মিশ্রণ, যার ভিতরে সবচাইতে বেশি জানো আমাদের নাইট্রোজেন 78% না, সবচাইতে বেশি কি নাইট্রোজেন। অক্সিজেন 20% মনে হয়, কার্বন ডাইঅক্সাইড 1-1.5%, অন্যান্য গ্যাস মিলে 100%। এই যে আমি কথা বলতেছি আর তোমাদের কানে গিয়ে কথা ঢুকে মস্তিষ্কে যাচ্ছে আর শুনতেছো, একমাত্র এই বায়ু তার জন্য দায়ী। এই বায়ু কণা একটার মাধ্যমে আর একটা ধাক্কা দিচ্ছে আর এই কথা অতিবাহিত হচ্ছে। এই বায়ু শূন্য করে দিলে, এই রুমটা বায়ু শূন্য করে দিলে আমরা যত চিল্লা পাল্লা কেউ কারো কথা শুনবো না, বুঝো কথা। তা এইখান থেকে যে পালস তৈরি হয়েছে, পালসটা এই প্রান্তে আসতেছে এই 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 যে গ্যাসীয় কণাগুলোর মাধ্যমে। পাল যখন অতিবাহিত হবে তখন এর ভিতরে কিন্তু ঘনত্ব বাড়বে কমবে, কারণ আমি যখন এই মুখ কথা বলি, মুখের সামনে বাতাস কিন্তু সরে যাচ্ছে, বাতাসের ঘনত্ব কমতেছে, কিন্তু সরে সামনে যাচ্ছে, ওখানে ঘনত্ব বাড়তেছে। আর এই যে পাল যাচ্ছে, পাল যাওয়াই কিন্তু এই ঘনত্ব বাড়তে কমছে। এই ঘনত্বর কথা এখানে বলে দিছে যে মূল বিন্দু থেকে এক্স দূরত্বে, সাপোজ দিস ইজ বিন্দুটা হলো কিউ, আমরা পি দিব না কারণ পি আবার চাপ হিসেবে কাজ করে। মূলবিন্দুতে কোথায়? এক্স দূরত্বে, এই যে এক্স দূরত্বে এখান থেকে ও থেকে এক্স দূরত্বে যে কিউ বিন্দুতে এই জায়গায় এই যে গ্যাসের ঘনত্বটা দেওয়া আছে, ঘনত্ব রো, ঘনত্বকে রো দেওয়ার পর রো ইকুয়াল টু রো নট প্লাস ফাই ইন্টু রো নট ইন্টু ফাই অফ ভিটি মাইনাস, এই হলো এই মূলবিন্দু হতে এক্স দূরত্বে। দেখো মূলবিন্দু হতে এক্স দূরত্বে টি সময়কালে ঘনত্ব দিস। আর একটা যে ইউনটটা দূরবক মূলবিন্দুতে বেগ যেখান থেকে শুরু হয়েছিল আমাদের পালস, এই জায়গায় বেগ হলো ইউনট। বুঝে আসছে? বেগ কত? ইউনট। এই জায়গায় সময় টি ইকুয়াল টু 0, এইখানে সরণ এক্স ইকুয়াল টু 0। এই কন্ডিশন ব্যবহার করা আমাদের প্রশ্নের ভিতরে যখন দুর্ভোগ আসবে, দুর্ভোগের মান বের করার জন্য এই মূল বিন্দুতে এই তিনটে কন্ডিশন, সময় 0, সরণ 0, বেগ হলো ইউ নট। আর এই রো নটটা কিন্তু এই মূল বিন্দুতে এইখানে ঘনত্ব রো নট, সেটা আমাদের লাগবে না, আমাদের এই কন্ডিশন ব্যবহার করে। এই আমাদের ছবি হলো এই প্রশ্নে যা বলছে পুরো ঘটনা এখানে তৈরি হয়েছে, এই ছবিটুকু সব কিছু আছে। এখন এই যে আমাদের যে স্পন্দন তৈরি হচ্ছে, স্পন্দনের বেগ আছে না, যেমন আমাদের শব্দের বেগ আছে না, কত? 325 কি ইউনিট, কি 332 কি মিটার পার সেকেন্ড। 332 মানে 1 সেকেন্ডে 332 মিটার যায় আমাদের শব্দ তরঙ্গ। তাহলে এই যে স্পন্দন তৈরি তার বেগ আছে, তো এই যে এক্স দূরত্বে কিউ বিন্দুতে যে বেগ, এইটা বলা আছে ইউ। না, মূল বিন্দুতে এক্স দূরত্বে টি সময়কালে বেগ, ইউর মানটা এইটা প্রমাণ করতে বসে তোমাকে। ইউ ইকুয়াল টু প্রমাণ করতে হবে ভি প্লাস
ইউ নট মাইনাস ভি ফাই অফ ভিটি ডিভাইডেড বাই ফাই অফ ভিটি মাইনাস এক্স। এই প্রথম অঙ্ক দ্বিতীয় দুইটারই একই ছবি, এই ছবি দিয়ে কাজ করে। এই হলো আমাদের প্রমাণের বিষয়বস্তু। তাহলে এখন কি প্রশ্ন বুঝে গেছে যে প্রশ্নে যে অনেক কথা দিয়ে যে আমাদের এইখানে বলছে যে বিষয়টার, সেই বিষয়টার বাস্তব অবস্থা এই। ঠিক আছে, এই প্রশ্ন থাকুক আমাদের। আমরা পরের ক্লাসে আমরা দুইটা প্রশ্নই আমরা ইনশাল্লাহ সমাধান করে চ্যাপ্টার শেষ করে দেব।